আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি এমন একটা পরিবার আছে যেখানে ৩৫০ বছর ধরে কোনো মেয়ের বিয়ে হয়নি, আর যারা কিনা বিয়ে করার চেষ্টা করেছে তারা সবাই রহস্যজনকভাবে মারা গেছে, আপনি কি বিশ্বাস করবেন? শুনতে বিষয়টা অবিশ্বাস্য লাগলেও এটাই আজকের গল্পের সত্যি। আজকে এই ভালোবাসার প্রতিপক্ষ কোনো সাধারণ মানুষ নয়, বরং শত শত বছর ধরে প্রতিশোধের অপেক্ষা করতে থাকা এক অশুভ শক্তি। আজকের গল্পে এমন কিছু টুইস্ট রয়েছে যা আপনাকে শেষ পর্যন্ত ভাবতে বাধ্য করবে, সত্যি কি ভালোবাসা মৃত্যুকে হারাতে পারে? এমনই টুইস্টে ভরপুর আজকে আমি এক্সপ্লেইন করব 2010 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা হরর মিস্ট্রি মুভি শাপিতের গল্পটা। আশা করি গল্পটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। তবে গল্পটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ এতদিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয়নি। কারণটা হচ্ছে আমি অনেক অসুস্থ ছিলাম, ইভেন এখন পর্যন্ত আমার গলা পুরোপুরি ঠিক হয়নি। সবাই দোয়া করবেন যেন আমি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠি এবং আপনাদের মাঝে কন্টিনিউয়াসলি ভিডিও আনতে পারি। তো এখন চলুন কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় এক জাঁকজমকপূর্ণ পার্টিতে। আজ কায়ার জন্মদিন। এই পার্টিতে এসেছে আমান। আমান কায়াকে ভালোবাসে, কিন্তু এখনো বলার সুযোগ হয়নি। তাই আমান ঠিক করে সে আজ কায়াকে প্রপোজ করবে। আমান কায়াকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে যায়। এরপর সে নিজের মতো করে কায়াকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, আর একটা সাজানো বাগানে কায়াকে আমান তার মনের কথা বলে দেয়। কায়াও আমানকে পছন্দ করে, তাই সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এই রাত আমান আর কায়ার জীবনের সবচেয়ে সুন্দর একটা রাত। তারা দুজন আজ খুব খুশি, কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকে না। আমান আর কায়া যখন গাড়িতে করে যাচ্ছিল তখন হঠাৎ তাদের সামনে একটা আত্মা চলে আসে। আমান কি করবে বুঝে উঠতে না পেরে গাড়ি ব্রেক করে, যার কারণে আমানের গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সিন শিফট হয় হসপিটালে। কায়ার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তার বাবা মা হসপিটালে চলে এসেছে। তারা ডক্টরের থেকে জানতে পারে কায়া এখন কিছুটা সুস্থ আছে। ট্রমার কারণে যদিও কায়া এখন অজ্ঞান, তবে কায়ার সঙ্গে আসা ছেলেটা পুরোপুরি সুস্থ আছে। কায়ার সাথে কোনো ছেলে ছিল এটা শুনেই কায়ার বাবা মার মনে কেন যেন এক অজানা ভয় এসে বসে। তারা দ্রুত কায়ার সঙ্গে দেখা করে। কায়া এখনো অজ্ঞান অবস্থায় আছে। কায়ার বাবা মেয়ের কাছে এসে তার হাতে সেই আংটিটা দেখতে পায় যেটা কায়াকে কিছুক্ষণ আগে আমান দিয়েছিল। সঙ্গে সঙ্গে কায়ার বাবা তার হাত থেকে আংটিটা খুলে নেয়। এরপর সে কায়ার মাকে বলে, আমি যা ভয় পেয়েছিলাম তাই হয়েছে। আমাদের আরো আগে কায়াকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। আমি তোমাকে বলেছিলাম কায়াকে সত্যিটা বলে দাও, কিন্তু তুমি ওকে কিছুই বলনি। আর এখন দেরি করা মোটেও ঠিক হবে না, কায়াকে সব জানাতে হবে। ততক্ষণে কায়ার জ্ঞান ফিরে এসেছে। সে তার বাবার কথা শুনে জিজ্ঞেস করে তারা কায়ার থেকে কি সত্যি লুকিয়েছে। তখন কায়ার মা কায়াকে তাদের বংশের এমন একটা সত্যি বলে যা কায়ার হাসি খুশি জীবনটাকে দুঃখে ভরিয়ে দেয়। কায়ার মা জানায় কায়া হিমাচল প্রদেশের এক রাজবংশের মেয়ে। দুর্ভাগ্যবশত তারা রাজবংশের নাম, সম্পদ, যশ আর খ্যাতির সাথে সাথে একটা অভিশাপও পেয়েছে, যার শুরুটা হয়েছিল ৩৫০ বছর আগে। তখনকার সময় এই বংশের রাজা ছিল মহারাজা রঞ্জিত সিং। এক রাতে রঞ্জিত সিং এর ছোট ভাই কুলজিৎ সিং নেশা করে রাজমহলে একটা মেয়ের সঙ্গে জোর জবরদস্তি করতে চায়। তখন মেয়েটা নিজের সম্মান বাঁচাতে আত্মহত্যা করে। এই ঘটনা যখন মহারাজ রঞ্জিত সিং জানতে পারে তখন সে ভীষণ রেগে যায়। একে তো কোনো নারীর সাথে জবরদস্তি করা পাপ, তার উপরে কুলজিৎ সিং এর হাত থেকে নিজের সম্মান বাঁচানোর জন্য যে মেয়েটা আত্মহত্যা করেছে সে হলো রাজগুরু সাচানন্দের মেয়ে। কিছুদিনের মধ্যেই তার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই কুলজিৎ সিং এর কুনজর পড়ে যায় মেয়েটার উপর, যার জন্য তার জীবনবাতি নিভে যায়। রাজগুরু সাচানন্দ যখন তার মেয়ের মৃত্যুর খবর শুনতে পায় তখন সে রেগে রঞ্জিত সিং এর কাছে আসে। রাজগুরু সাচানন্দ নিজের মেয়েকে হারিয়ে রঞ্জিত সিংকে অভিশাপ দেয় যে যেভাবে রাজবংশের কারণে তার মেয়ের বিয়ের আগে তার জীবন দিতে হয়েছে, ঠিক সেভাবেই যদি রাজবংশের কোনো রাজকুমারী বিয়ে করে তাহলে সেই মুহূর্তেই তারও মৃত্যু হবে। গুরু সাচানন্দ যেভাবে তার মেয়েকে বিয়ে দিতে পারেননি, সেভাবে রাজবংশের কোনো রাজাও তার কন্যাদেরকে বিয়ে দিতে পারবে না। আর যদি বিয়ে দেওয়ার চেষ্টাও করে তাহলে সেই কন্যা তখনই মারা যাবে। সিন শিফট হয় বর্তমানে। কায়ার বাবা সিদ্ধান্ত নেয় যে কায়াকে বাঁচানোর জন্য আমানকে কায়ার কাছ থেকে দূরে সরাতে হবে। তিনি আমানকে বলে কায়াকে ভুলে যেতে, কারণ এটা সবার জন্যই ভালো হবে। কায়ার বাবা আমানের বাবাকে সেই আংটিটা ফিরিয়ে দেয় যেটা আমান কায়াকে দিয়েছিল। এখন কোনো বাবাই তো আর চায় না যে তাদের মেয়ে কষ্টে থাকুক, কিন্তু তাদের তো কিছু করার নেই।
কায়াকে বাঁচাতে হলে আমান আর কায়াকে আলাদা করতেই হবে। এদিকে আমান আর কায়া কি করবে বুঝতে পারছে না। তারা একে অপরের থেকে আলাদা হতে চায় না, কিন্তু পরিস্থিতি তাদেরকে এমন এক জায়গায় এনে দাঁড় করিয়েছে যে তাদের আসলে আর কিছুই করার নেই। আমাদের কায়ার সঙ্গে কাটানো দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। কায়া তার বাবা মায়ের সঙ্গে বেরিয়ে গেলে আমান দৌড়ে যায় কায়াকে আটকানোর জন্য। আর এটাই তো স্বাভাবিক। কি করে আমান সবকিছু ভুলে যাবে? সেই প্রথম দেখায় ভালো লেগে যাওয়া, এরপর বারবার কায়ার সঙ্গে দেখা করতে যাওয়া, ধীরে ধীরে দুজনের মাঝে বেড়ে ওঠা প্রেম আর হাজারো স্বপ্ন। কিভাবে ভুলবে সব? সবার নিষেধ সত্ত্বেও আমান কায়ার সঙ্গে দেখা করতে যায়, আর কায়ার দেওয়া সব উপহার ফেরত দিয়ে দেয়। আমান পারছে না নিজেকে আটকে রাখতে। আমান কায়াকে বলে, যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে ভবিষ্যৎ বদলাতে হবেই, এই অভিশাপকে হারতেই হবে। আমান সিদ্ধান্ত নেয় সে তার ভালোবাসাকে এইভাবে হেরে যেতে দেবে না। সেই রাতে আমানের বন্ধু শুভ আমানকে তার বাড়িতে ডেকে একটা ছবি দেখায়। ছবিটা ওই পার্টিতে তোলা হয়েছে। সেই ছবিতে আমান দেখতে পায় সেই আত্মাটাকে, যার কারণে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। শুভ বলে, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। তাই শুভ আর আমান একজন নামকরা প্যারানর্মাল গবেষক প্রফেসর পশুপতির সঙ্গে দেখা করে। আমান প্রফেসর পশুপতিকে পার্টির রাতের ওই ছবিটা দেখায়, সাথে সেই রাতে কি হয়েছিল তাও জানায়। সব শুনে প্রফেসর বলে, এটা ওই আত্মার ইমেজ যে কিনা ওই অভিশাপের সঙ্গে জড়িত। এমনকি এই আত্মাটাই ওই অভিশাপকে রক্ষা করছে। প্রফেসর আরও জানায়, যখন কোনো ব্যক্তি অভিশাপ দেয় তখন সেটা তার আত্মার সঙ্গে মিশে যায়, আর ওই আত্মাই হয় ওই অভিশাপের রক্ষক। যে অভিশাপ দেয় আর যাকে অভিশাপ দেয় তারা দুজনের কেউই বেঁচে থাকে না, কিন্তু তাও প্রজন্মের পর প্রজন্ম ওই আত্মা সেই অভিশাপটাকে সত্যি প্রমাণ করে দেয়। অর্থাৎ এই অভিশাপ যদি ভাঙতে হয় তাহলে ওই আত্মাটাকে শেষ করতে হবে। সেটা শুনে আমান সিদ্ধান্ত নেয় সেই ওই আত্মাটাকে শেষ করে কায়াকে অভিশাপ মুক্ত করবে। আর আমান ওই প্রফেসরকে রিকোয়েস্ট করে যে এই কাজে যেন সে আমানকে সাহায্য করে। কিন্তু আমানের এই প্রস্তাবে প্রফেসর রাজি হয় না। সে বলে, আত্মাকে মুক্ত করা কোনো বাচ্চাদের খেলা নয়, এখানে তোমার জীবনও যেতে পারে। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। তো প্রফেসর পশুপতি আমানকে না বলে পাঠিয়ে তো দেয়, কিন্তু আমান তো হার মানার পাত্র নয়। সে প্রফেসরের একটা বই আরবান লেজেন্ডস জোগাড় করে। এই বইয়ে যত গল্প আছে সব প্রফেসর নিজেই গবেষণা করে লিখেছে, মানে এই বইয়ের সব গল্প সত্যি। ওই বইয়ে লেখা সব গল্পের মধ্যে একটা কাহিনী ছিল ন্যাশনাল লাইব্রেরি নিয়ে। 2003 সালে সোনিয়া নামের একটা মেয়ে লাইব্রেরির কর্নারে বসে পরীক্ষার প্রিপারেশন নিত। একসময় পরীক্ষার প্রেশার সহ্য করতে না পেরে সোনিয়া সুইসাইড করে। সোনিয়ার বয়ফ্রেন্ড রাহুল সোনিয়ার মৃত্যু সহ্য করতে না পেরে সে নিজেকেও শেষ করে দেয়। বলা হয়ে থাকে সোনিয়ার মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগেই যে বইয়ের উপর মাথা দিয়ে সে শুয়েছিল সেই বইয়ে তার আত্মাটা এখনো আটকে আছে, আর রাহুলের আত্মা এখনো ওই বইটাকে প্রোটেক্ট করে যাচ্ছে। এখনো রাতের বেলা কেউ সেই লাইব্রেরিতে যায় না। এই ঘটনার পর অমিত নামের একজন মেডিকেল স্টুডেন্ট সেই লাইব্রেরিতে যায় বইটা খুঁজে বের করতেন। অমিত ওই বইটা খুঁজে পায় ঠিকই, কিন্তু সেই বইটা নিয়ে সে আর বেরিয়ে আসতে পারে না। সকালে দেখা যায় চারদিকে সমস্ত বই ছড়িয়ে ছিটিয়ে আছে, আর তার মাঝখানে পড়ে আছে অমিতের লাশ। আমান ঠিক করে আজ রাতে সে ওই লাইব্রেরিতে যাবে, আর ওই বইটাও সে খুঁজে বের করবে। আমান প্রফেসরকে বিশ্বাস করাতে চায় সে তার ভালোবাসার জন্য সবকিছু করতে পারবে। তো যেই ভাবা সেই কাজ। আমান ওই রাতেই চলে যায় লাইব্রেরিতে। এরপর লুকিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু সে বুঝতে পারে না কোন দিক থেকে শুরু করবে। এদিকে সেখানে থাকা সোনিয়া আর তার বয়ফ্রেন্ডের আত্মা আমানের উপর নজর রাখছে। আমানেরও তখন একটু অস্বস্তি লাগছে, তাও সে ওই বইগুলো এক এক করে চেক করতে শুরু করে। হঠাৎ সোনিয়ার আত্মা আমানের উপর হামলা করে দেয়, তাও আমান থেমে থাকে না। সে অনেক কষ্টে বইটা খুঁজে বের করে। এই বইয়ের 133 নম্বর পেজে এখনো সোনিয়ার ঝুলন্ত লাশের ছায়া দেখা যায়। কিন্তু বিপত্তি বাধে বের হওয়ার সময়। আমান যখনই বই নিয়ে বাইরে বের হতে যাবে তখনই দরজাটা বন্ধ হয়ে যায়। শুরু হয় একের পর এক অশুভ শক্তির হামলা, কিন্তু আমান তাও হাল ছাড়ে না। সে জানালা ভেঙে কোনোভাবে বাইরে বেরিয়ে আসে। এরপর আমান সোজা বইটা নিয়ে চলে যায় প্রফেসরের বাড়িতে। প্রফেসর আমানের হাতে বইটা দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই বইটা সম্পর্কে প্রফেসর লিখেছে ঠিকই, কিন্তু সেও এর আগে কখনো এই বইটা দেখেনি। প্রফেসর আমাদের হাত থেকে বইটা নিয়ে 133 নম্বর পেজটা খুলতেই সেই ছায়াটা দেখতে পায়। তবে এখন সোনিয়ার আত্মা মুক্তি পেয়েছে, তাই ওই ছায়াটাও ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে।
তো আমানের এই কাজে প্রফেসর বুঝে যায় যে আমান কায়াকে পাওয়ার জন্য যে কোনো শক্তির সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তাই প্রফেসরও এবার আমানকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তো প্রফেসর আমানকে বলেন সে যেন একবার কায়ার সঙ্গে দেখা করে নেয়, কারণ এই কাজে যে কোনো সময় বিপদ হতে পারে। তো প্রফেসরের কথা মতো আমানও চলে যায় কায়ার সঙ্গে দেখা করতে। সে কায়াকে মিথ্যে বলে যে সে বিজনেসের কাজে লন্ডন যাচ্ছে, কারণ আমান চায় না তার করা কাজের জন্য কায়া কোনো বিপদে পড়ুক। আমান যাওয়ার সময় সেই এঙ্গেজমেন্ট রিংটা কায়াকে দিয়ে যায় আর বলে কায়া যেন এটা সব সময় নিজের কাছে রাখে। এতে কায়া অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। সে আমানকে বলে, চলো আমরা দূরে কোথাও গিয়ে বিয়ে করে ফেলি, যেখানে এই আত্মা আমাদের কিচ্ছু করতে পারবে না। আমাকে যা করতে বলবে আমি সব করব, কিন্তু আমি তোমার থেকে আর দূরে থাকতে পারবো না। কায়ার মনের অবস্থা আমানও বুঝতে পারছিল, কিন্তু তার তো কিছুই করার নেই। আমান চায় না কায়া বিপদে পড়ুক, আর তাই সে কিছুই বলে না। কায়া আমানের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সে আমানের দেওয়া আংটিটাও আর হাতে পড়ে না, বরং সেটা লকেট বানিয়ে গলায় পরে নেয়। এদিকে প্রফেসর আমানকে নিয়ে কাজ শুরু করার আগে একটা মন্দিরে যায়। প্রফেসর হাতে একটা তাবিজ নিয়ে বলে যখন তারা কায়ার থেকে দূরে থাকবে তখন এই তাবিজ তাকে সাহায্য করবে। কিন্তু যখন প্রফেসর সেই তাবিজটা নিয়ে গিয়ে দেবীর পায়ের কাছে রাখতে যাবে তখনই হঠাৎ করে ওই তাবিজটা ঝলসে যায়। প্রফেসর তখন আমানকে বলে ওরা কায়ার কাছে পৌঁছে গেছে, কায়ার অনেক বড় বিপদ, তুমি কি কায়াকে কিছু দিয়েছ? তখন আমান জানায় হ্যাঁ, সে তাদের ওই আংটিটা কায়াকে দিয়েছিল। এদিকে কায়া একটা পার্টিতে এসেছে, কিন্তু তার পার্টিতে একদমই ভালো লাগছে না, তাই সে একাই পার্টি থেকে বেরিয়ে যায়। নির্জন রাস্তায় কায়া গাড়ি চালিয়ে আসছিল। তখনই হঠাৎ কায়ার চোখ পড়ে সামনে শুয়ে থাকা এক বৃদ্ধ মহিলার দিকে। কিন্তু কায়া যখন গাড়ি থামিয়ে বাইরে বেরিয়ে আসে তখন মহিলাটা সেখানে ছিল না। কায়া নিজের মনের ভুল ভেবে আবারও গাড়িতে উঠে বসে, আর তখনই সেই আত্মাটা কায়ার সামনে চলে আসে। কায়া ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। চিৎকার করে সে গাড়ি থেকে বেরিয়ে যায়। সে এতটাই ভয় পেয়েছিল যে উল্টো পাশ থেকে আসা একটা গাড়ির নিচে পড়তে যাচ্ছিল। ভাগ্যবশত সেখানে আমান চলে আসে আর সে কায়াকে বাঁচিয়ে নেয়। এরপর আমান কায়াকে সব সত্যি জানিয়ে দেয়। আমান কায়াকে মিথ্যে বলেছে এটা জেনে কায়া অনেক রেগে যায়। কায়া ঠিক করে এখন সেও আমানের সঙ্গে যাবে, আর দুজন একসঙ্গে ওই আত্মার সঙ্গে লড়াই করবে। এরপর প্রফেসর, শুভ, কায়া আর আমান বেরিয়ে পড়ে সত্যের খোঁজে। কিন্তু তারা তখনও জানতো না সত্যের খোঁজে যে পথ তারা বেছে নিয়েছে সেই পথের প্রতিটা ধাপে অপেক্ষা করছে নতুন নতুন বিপদ। তো প্রফেসর সবাইকে নিয়ে প্রথমে একটা পরিত্যক্ত সিনেমা হলে আসে। সে জানায় 15-20 বছর আগে এই সিনেমা হলে সিনেমা চলাকালীন আগুন লেগে গিয়েছিল। এতে করে অনেক লোক মারা যায়, যারা কিনা এখন পর্যন্ত আত্মা হয়ে ওই সিনেমা হলে বন্দী আছে। এই আত্মাগুলোর মধ্যে কিছু ভালো আবার কিছু খারাপ আত্মাও আছে। প্রফেসরের এখানে আসার উদ্দেশ্য হলো ওই ভালো আত্মাদেরকে খুঁজে বের করে তাদের থেকে সাহায্য নেওয়া। তো প্রফেসর প্রথমে একটা বলের গায়ে থিবেন ভাষায় হেল্প আসো লিখে মন্ত্র পড়ে সেটা সিনেমা হলের ভেতরে ছুড়ে দেয়। তিনি জানায় এই বল যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেই ভালো আত্মার সন্ধান পাওয়া যাবে, আর সেই আত্মাই তাদেরকে সাহায্য করবে। তো বল সিনেমা হলের ভেতরে ছুঁড়ে মারার পর কায়া আর আমান হলের ভেতরে যায়। তারা দুজন ওই বলটাকে ফলো করতে করতে এগিয়ে যেতে থাকে, কিন্তু তারা জানে না এখানে তাদের জন্য কি বিপদ লুকিয়ে আছে। হঠাৎ আমান আর কায়ার ওপর সেখানে থাকা খারাপ আত্মারা হামলা করে। আমান কোনোভাবে সেখান থেকে কায়াকে নিয়ে সরে আসে। এরপর তারা ওই বলটা দেখতে পায়। আমান ওই বলটা নিতে যায়, আর কায়া দূরে দাঁড়িয়ে থাকে। হঠাৎ কায়া দেখে তার হাতের ওপর কিছু একটা পড়ছে। কায়া ওপরে কি আছে দেখার জন্য তাকালে সেখান থেকে একটা লাশ এসে পড়ে তার উপর। কায়া ভয়ে চিৎকার দিলে আমান এসে সেই লাশটাকে সরিয়ে দেয়, আর তখন সেটা আগুন হয়ে মিলিয়ে যায়। এরপর তারা বেরিয়ে আসে। প্রফেসর কায়াকে জিজ্ঞেস করে সেই আত্মা তাকে কিছু বলেছে কিনা, কিন্তু কায়া এতটাই ভয় পেয়েছিল যে সে কিছুই শুনতে পায়নি। তখন প্রফেসর কায়ার হাতে রক্তের ফোঁটা দেখতে পায়। সে ভালোভাবে লক্ষ্য করে বলে এটা শুধুমাত্র রক্তের ফোঁটা নয়, সেই আত্মা এর মাধ্যমে আমাদেরকে কিছু বলতে চাইছে। এই ফোঁটাগুলোর মাধ্যমে যে সাইন তৈরি হয়েছে তাকে মাগা বলা হয়। মাগা হলো একটা জায়গার নাম, যার পুরো নাম মাহিপালপুর। এটা হিমাচল পাহাড়ের একটা ছোট্ট গ্রাম। প্রফেসরের ধারণা মাহিপালপুরে গেলেই ওই আত্মাটা কে আর সেটা কার শরীরের সঙ্গে জড়িত সেটা জানা যাবে। তো পরদিন সকালে জয়, কায়া, আমান আর প্রফেসর মাহিপালপুরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মাহিপালপুর পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে যায়। প্রফেসর আগে থেকেই ডাকবাংলোতে থাকার পারমিশন নিয়ে নিয়েছে, তাই স্টেশনে পৌঁছে সেখানে থাকা একজন লোককে ডেকে ডাকবাংলোর ঠিকানা নিয়ে সবাই সেই দিকে এগিয়ে যায়।
চারপাশে জঙ্গল আর মাঝখানে একটা ডাকবাংলো, যেন এক গা ছমছমে পরিবেশ। ডাকবাংলোর কেয়ারটেকার সবাইকে আপ্যায়ন করে। সবে ঠিক ছিল, কিন্তু রাতে যখন সবাই খাবার খেতে বসে তখন প্রফেসরের মনে হয় কেউ যেন তাকে ডাকছে। তাই সে উঠে ডাকবাংলোর ছাদে এসে দাঁড়ায়। প্রফেসরের পেছন পেছন আমান আর কেয়ারটেকারও আসে। তারা সেখান থেকে বহু বছর পুরনো মাগা জেলটা দেখতে পায়। কেয়ারটেকার জানায় মাগার শুধুমাত্র এই একটাই চিহ্ন এখনো রয়ে গেছে। প্রফেসর বলে, একজন মানুষ মরার জন্য সবচেয়ে খারাপ জায়গা আর আত্মাদের জীবিত হওয়ার সবচেয়ে ভালো জায়গা হলো কারাগার। তাই তারা কালকেই মাগা কারাগারে যাবে। প্রফেসরের মন বলছে সত্যি বেশি একটা দূরে নয়, হয়তো আজ রাতের পরেই সত্যটা সবার সামনে আসবে। তো এরপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে কায়া একটা শব্দ শুনতে পায় আর সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যায়। তবে সে চারদিকে তাকিয়ে দেখতে পায় সেখানে কায়া ছাড়া আর কেউ নেই। আমান, শুভ, এমনকি প্রফেসরের বিছানাটাও খালি। কায়া ভাবে তারা হয়তো বাইরে গেছে, তাই সেও একটা লণ্ঠন নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সে বাইরে বের হওয়ার পর দেখা যায় আমান, শুভ আর প্রফেসর নিজের বিছানাতেই ঘুমিয়ে আছে। অর্থাৎ কায়া যেটা দেখেছে সেটা তার চোখের ভুল। এদিকে কায়া সবাইকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে এলে তার সামনে সেই আত্মা চলে আসে। কায়া ভয়ে চিৎকার করে ওঠে, আর কায়ার এই চিৎকারের আওয়াজ শুনতে পায় আমান। সে সঙ্গে সঙ্গে শুভ আর প্রফেসরকে নিয়ে কায়াকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে। কায়ার হাতের লণ্ঠন বাইরে ভেঙে পড়ে আছে। কেউই বুঝতে পারছে না হঠাৎ কায়া কোথায় গেল। তখনই জঙ্গলের দিক থেকে একটা চিৎকার ভেসে আসে। সঙ্গে সঙ্গে শুভ, আমান আর প্রফেসর জঙ্গলের দিকে ছুটে যায়। বেশ কিছুক্ষণ এভাবে খোঁজার পর আমান একটা পুরনো কবরস্থানে এসে পৌঁছায়। সে চারিদিকে তাকিয়ে দেখছিল, তখনই তার চোখ পড়ে তাজা একটা কবরের দিকে। সে যখনই কবরটা ভালো করে দেখতে যায় তখন সেখান থেকে একটা হাত বেরিয়ে আসে, আর সেই হাতটা অন্য কারো নয়, বরং কায়ার ছিল। আমান সঙ্গে সঙ্গে প্রফেসর আর শুভকে ডেকে কায়াকে কবর থেকে বের করে। এরপর দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসা হয়। ডক্টর জানায় অনেক সময় পর্যন্ত অক্সিজেন থেকে দূরে থাকার কারণে কায়া কোমায় চলে গেছে। কখন তার জ্ঞান ফিরবে এটাও বলা যাচ্ছে না। কায়ার এমন অবস্থা দেখে আমান ভেতর থেকে ভীষণ ভেঙে পড়ে। সেই রাতে প্রচুর বৃষ্টি হয়, আর সেখানে রাখা টেলিফোনের ওপর এমনভাবে পানি পড়ছিল যেন কেউ কল করার চেষ্টা করছে। আমান বিষয়টা লক্ষ্য করতেই ফোনটা রিসিভ করে। আশ্চর্যজনকভাবে ফোনের ওপাশ থেকে কথা বলছে কায়া। কায়া চিৎকার দিয়ে আমাদের কাছে সাহায্য চাইছে আর বলছে, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। আমান প্রফেসরকে যখন এই বিষয়টা জানায় তখন তিনি বলেন, সেই অতৃপ্ত আত্মা কায়ার আত্মাকে বশ করে নিয়েছে। আমান যেহেতু এখনো কায়াকে বিয়ে করেনি, তাই সে আত্মা কায়াকে মারতে পারবে না, আর এই জন্যই সে আত্মা প্রথমে কায়ার রুহুকে বশে আনবে আর তারপর তার শরীরকে রুহু ছাড়তে বাধ্য করবে। এখন যদি কায়াকে বাঁচাতে হয় তাহলে আগে তার শরীরকে বাঁচাতে হবে। তাদের হাতে এখন আর বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব সেই আত্মাটাকে খুঁজে বের করতে হবে। প্রফেসর সিদ্ধান্ত নেয় প্রথমে তারা মাগা কারাগারে যাবে। কিন্তু তারা যখনই হসপিটাল থেকে বের হতে যাবে তখনই সেখানে কায়ার বাবা আর আমানের বাবা চলে আসে। আমানের বাবা আমানকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমানের একটাই কথা, সে কায়াকে ছেড়ে কোথাও যাবে না। তাই শেষ পর্যন্ত ছেলের কাছে হার মেনে আমানের বাবা ফিরে যায়। এরপর আমান, শুভ আর প্রফেসর মিলে চলে যায় মাগা জেলে। মাগা জেলের ম্যানেজার প্রফেসরের পরিচিত, তাই তারা সহজেই জেলের ভেতর প্রবেশ করে। ম্যানেজার তাদেরকে জানায় এই জেলখানা প্রায় 350 বছর পুরনো, যা পরবর্তীতে মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। ম্যানেজার তাকে একটা রুমে নিয়ে যায়, যেখানে সেই সব কয়েদিদের নাম রয়েছে যারা কখনো না কখনো এই জেলে বন্দী ছিল। কিন্তু সমস্যা হলো সেই রুমে থাকা বইয়ের সংখ্যা এত বেশি ছিল যে তারা 3 জন মিলেও তা শেষ করতে পারবে না। আমান বুঝতে পারে না তারা কি করে এই রুহুকে বের করবে। এখন যেহেতু তাদের হাতে বেশি সময় নেই, তাই প্রফেসর পুরাতন একটা রিচুয়াল করার সিদ্ধান্ত নেয়, যেখানে জীবিত শরীর থেকে আত্মা বের করে অতীতে পাঠানো হয়। এর মাধ্যমেই তারা 350 বছর পেছনে সেই জেলে গিয়ে আত্মাকে খুঁজে বের করতে পারবে। তবে এই রিচুয়ালে পানির নিচে শ্বাস আটকে রাখতে হবে। যে ব্যক্তি যত বেশি শ্বাস আটকে রাখতে পারবে তার আত্মা তত বেশি অতীতে থাকতে পারবে। তো এখানে আমান যেহেতু পানিতে শ্বাস আটকে রাখতে পারে না, তাই শুভ ঠিক করে সে নিজেই যাবে 350 বছর পেছনে। এটা শুনে প্রথমে আমান রাজি হয় না, কারণ সে চায় না তার জন্য শুভর কোনো বিপদ হোক। কিন্তু পরবর্তীতে প্রফেসর আর শুভ বোঝালে আমান রাজি হয়ে যায়। প্রফেসর রিচুয়াল শুরু করেন। প্রথমে তিনি একটা বড় ক্রিস্টাল হাতে নিয়ে মন্ত্র পড়েন। এরপর সেটা শুভর বুকে চেপে ধরে তাকে পানির নিচে শুইয়ে দেন। মুহূর্তের মধ্যেই শুভ পৌঁছে যায় 350 বছর পুরাতন সেই জেলে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর তার মাঝে দুপাশে নিভু নিভু আলো। শুভ বুঝতে পারছে না কোন দিক থেকে শুরু করবে। সে নিজের মতো করে চারিদিক খুঁজে চলেছে। হঠাৎ তার কানে একটা আওয়াজ ভেসে আসে,
যেন মনে হচ্ছে কেউ গান গাইছে। শুভ ধীরে ধীরে সেই দিকে এগিয়ে যায়। কিছু দূর যেতেই শুভ জেলের একটা মহিলাকে দেখতে পায়, যে কিনা পেছন ফিরে বসে নিজের চুল ঠিক করছে। মহিলাটার হাতে একটা তাবিজ রয়েছে। শুভ যখন ভালোভাবে দেখছিল, তখন হঠাৎ সেই আত্মা শুভর ওপর হামলা করে দেয়। এদিকে বর্তমানে শুভর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রফেসর বারবার শুভর কাছে গিয়ে বলছে উঠে আসতে, কিন্তু শুভ কোনোভাবেই পারছে না, কারণ সেই আত্মা শুভর গলা চেপে ধরেছে। এবার আর কোনো উপায় না পেয়ে আমান শুভ যে বাথটাবের রিচুয়াল করছিল সে বাথটাব ভেঙে ফেলে, আর সঙ্গে সঙ্গে শুভ উঠে বসে। শুভ নিজেকে কিছুটা সামলানোর পর প্রফেসরকে জানায় যে সে ওই মহিলার চেহারা দেখতে পায়নি, কিন্তু সে দেখেছে মহিলাটার হাতে একটা তাবিজ ঝুলানো ছিল। প্রফেসর বলে, যদি আমরা কোনোভাবে সেই তাবিজ পর্যন্ত পৌঁছে যাই তাহলে সেই মহিলা সম্পর্কে জানা যাবে। কিন্তু এটা তো তাদের জন্য মোটেও সহজ ছিল না, কারণ তারা তো সেই আত্মার ব্যাপারে কিছুই জানতো না। প্রফেসর শুভের সঙ্গে এসব ব্যাপারে কথা বলছিল। ঠিক তখনই সেখানে আমান আসে। আমান প্রফেসরের এই কাজে বেশ রেগেছিল, কারণ তার কিছু হলে শুভ এক্ষুনি মারা যেত। আমান প্রফেসরের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, কারণ তারা এখন পর্যন্ত সেই রুহ পর্যন্ত পৌঁছতেই পারেনি। প্রফেসর শুধু একটার পর একটা এক্সপেরিমেন্ট করেই যাচ্ছে। আমান রেগে সেখান থেকে বেরিয়ে অন্য রুমে চলে যায়। হঠাৎ আমাদের মনে হয় কেউ তাকে ডাকছে। আমান ডাকবাংলো থেকে বেরিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে হাঁটা শুরু করে। সে ওই আওয়াজের পিছু করতে করতে একটা ঝিলের সামনে এসে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে আছে কায়া। আমান তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি এখানে আছো, নাকি এটা আমার মনের ভুল? তখন কায়া হাত বাড়িয়ে বলে, আমান, যে জিনিসটা আমরা খুঁজেছি আমি সেটা জানি। তুমি আমার হাত ধরো, আমি তোমাকে বলে দিচ্ছি। আমান প্রথমে কিছুটা ইতস্তত বোধ করে, কারণ সে এখন পর্যন্ত অনেক প্যারানর্মাল জিনিস দেখেছে, কিন্তু তাও সে সাহস করে কায়ার হাত ধরে। সঙ্গে সঙ্গে আমান একটা তাবিজ দেখতে পায়। এমন তাবিজ তো ডাকবাংলোর কেয়ারটেকারের গলায় দেখেছে সে। তাই আমান আর সময় নষ্ট না করে কেয়ারটেকারের কাছে ওই তাবিজটা নিয়ে আসে, মানে কেয়ারটেকারের কাছ থেকে আর কি। ওই তাবিজে লেখা আছে যতক্ষণ সেটা গলায় থাকবে সে মোহিনীর রক্ষা করবে, আর মোহিনী হলো সেই আত্মা যার খোঁজে সবাই এখানে এসেছে। তো মোহিনীর ব্যাপারে আরো ভালোভাবে জানার জন্য তারা সবাই মাগা জেলের ম্যানেজারের কাছে চলে যায়। মহারানী মোহিনী মহারাজা গাদ সিং এর দ্বিতীয় রানী ছিলেন। মহারাজা গাদ সিং মারা যাওয়ার পর মহারানী মোহিনী বেশি দিন রাজমহলে থাকতে পারেনি। তার জীবনের শেষ মুহূর্তগুলো কাটিয়েছে সেই জেলে। এর থেকে বেশি ম্যানেজার আর কিছু বলতে পারে না। প্রফেসর ম্যানেজারের থেকে রাতে আসার অনুমতি চেয়ে নেয়। এরপর রাতে শুভ, আমান আর প্রফেসর সেই জেলে চলে যায়। প্রফেসর বলে তারা এমন একটা রিচুয়াল করবে যার মাধ্যমে রঞ্জিত সিং এর আত্মার সঙ্গে যোগাযোগ করা যাবে, কারণ রঞ্জিত সিং এর আত্মার সঙ্গে যোগাযোগ করা এখন সবচেয়ে বেশি জরুরি। রঞ্জিত সিং এর আত্মাই পারবে মোহিনীর সম্পর্কে সবকিছু বলতে। তো প্রফেসর আমান আর শুভকে নিয়ে বসে পড়েন, আর কিছুক্ষণ পরেই সেখানে রঞ্জিত সিং এর আত্মা এসে হাজির হয়। তার সমস্ত কথা রেকর্ড করা হয়। রঞ্জিত সিং বলে, কত বছর ধরে আমি কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, আমার সম্পর্কে জানাতে চেয়েছি, তোমরা আমাকে ডেকে আজ সেই সুযোগটা করে দিয়েছো। এরপর রঞ্জিত সিং বলতে শুরু করে তার মহলের সেই অন্ধকার কাহিনী। মহারানী মোহিনী ছিল গাদ সিং এর ওয়াইফ, আর রঞ্জিত সিং এবং কুলজিৎ সিং এর সৎমা। মহারানী গাদ সিংকে এই জন্যই বিয়ে করেছিল যাতে সে রাজ সিংহাসন পেতে পারে, কিন্তু গাদ সিং এর পুত্র বেঁচে থাকতে তো সেটা সে কখনোই পেত না। তাই মোহিনী পরিকল্পনা করে যে গাদ সিং আর তার দুই ছেলেকে মেরে ফেলবে। এক রাতে পুরো প্রাসাদ যখন উৎসবে মেতেছিল, তখন মোহিনী তার কিছু লোককে প্রাসাদে ডেকে নেয়। তারা লুকিয়ে লুকিয়ে প্রাসাদে প্রবেশ করে আর গাদ সিংকে মেরে ফেলে। এরপর তারা রঞ্জিত সিং এর উপর হামলা করে, কিন্তু ততক্ষণে মন্ত্রী এই বিষয়টা জানতে পেরে সৈনিকদেরকে নিয়ে হাজির হয়ে যায়। এতে করে মোহিনীর পরিকল্পনাও ব্যর্থ হয়। এমনকি রঞ্জিত সিং মোহিনীর পরিকল্পনা সম্পর্কেও জেনে যায়। তিনি মোহিনীকে কারাদণ্ড দেন, কিন্তু পরবর্তীতে রঞ্জিত সিং মন্ত্রীর কাছ থেকে জানতে পারে যে মোহিনী তন্ত্রবিদ্যা আর জাদুটোনায় পারদর্শী। এতে পরবর্তীতে তাদের জন্য বিপদ হতে পারে। তাই যেদিন রঞ্জিত সিং এর রাজ্যাভিষেক হয় সেই দিনই রঞ্জিত সিং মোহিনীকে মারার অনুমতি দেয়, যেটা আবার মোহিনী তার তন্ত্র শক্তির বলে জেনে যায়। সেই রাতে মোহিনীর সঙ্গে দেখা করতে আসে তার বিশ্বস্ত সেবিকা। এই সেবিকা মোহিনীর প্রত্যেকটা অপরাধে সাহায্য করে এসেছে। তো মোহিনী সেবিকাকে তার হাত থেকে সেই তাবিজটা খুলে দেয় আর বলে, যতক্ষণ এই তাবিজ মোহিনীর কাছে থাকবে ততক্ষণ রাজা রঞ্জিত সিং এর বাহিনী তাকে কিচ্ছু করতে পারবে না। তবে মোহিনী চায় রাজা রঞ্জিত সিং মোহিনীকে মেরে ফেলুক, কারণ তারপর মোহিনী এক অতৃপ্ত আত্মা হয়ে ফিরে আসবে এই রাজমহলে আর তার বদলা পূরণ করবে। তবে এই কাজে মোহিনীর সেই সেবিকার সাহায্য প্রয়োজন। মোহিনী সেবিকাকে বলে,
রঞ্জিত সিং যখন তাকে পুড়িয়ে ফেলবে তখন যেন সেবিকা মোহিনীর অস্থিগুলো কোথাও লুকিয়ে ফেলে, এমন জায়গায় লুকায় যেখান থেকে কেউ তাকে খুঁজে বের করতে পারবে না। আর অস্থি যদি বিসর্জন না দেওয়া হয় তাহলে মোহিনীর আত্মাও মুক্তি পাবে না, আর এভাবেই মোহিনী হয়ে উঠবে এক অভিশপ্ত আত্মা, যার বিনাশ অসম্ভব এবং যার মাধ্যমে সে রঞ্জিত সিং এর আগামী প্রজন্মের ওপর প্রতিশোধ নিতে পারবে। তো পরদিন মোহিনীকে জ্বালিয়ে দেওয়া হয়। তারপর সেই সেবিকা তেমনটাই করে যেমনটা মোহিনী তাকে বলেছিল। পুরো ঘটনা শুনে প্রফেসর বলে, যেভাবেই হোক আমাদেরকে মোহিনীর অস্থিগুলো খুঁজে বের করতে হবে আর সেগুলো বিসর্জন করতে হবে, তাহলেই মোহিনীর আত্মাকে সেই অভিশাপ থেকে আলাদা করা যাবে। নিশ্চয়ই অস্থিগুলো রাজমহলেই কোথাও লুকিয়ে রাখা আছে। তাই তারা রাজমহলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দিনের বেলা তো তারা সেখানে যেতে পারবে না, তাই রাতের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে কায়ার অবস্থারও কোনো উন্নতি হচ্ছে না। আমান কায়ার বাবা মায়ের থেকে পারমিশন নিয়ে কায়ার সঙ্গে দেখা করেন। কায়া সেন্সলেস অবস্থায় বেডে শুয়ে আছে। তারপরেও আমান কায়াকে বলে কায়া যেন কোনোভাবেই হার না মানে। আমান আজকে যেভাবেই হোক তাকে সেই অভিশাপ থেকে মুক্ত করবেই। এরপর আমান, শুভ আর প্রফেসর চলে যায় সেই রাজমহলে। আর এদিকে কায়াকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। তার স্ক্যাল্পে লিকুইড ভরে গেছে, যেটা ক্লিন করা না হলে ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। তো প্রফেসর শুভ আর আমানকে নিয়ে সেখানে পৌঁছে প্রথমে সেই বলটা ছুঁড়ে মারে, যেটার মধ্যে লেখা আছে হেল্প আস। এরপর তারা সেই বলের পিছু করতে করতে একটা রুমে এসে পৌঁছায়। প্রফেসর বলে এই রুমেই কোথাও না কোথাও সেই অস্থি আছে। তারা সবাই চারিদিকে ভালোভাবে লক্ষ্য করেন। এখানে শুধু বড় বড় খোদাই করা মূর্তি। এসবের মাঝেই হঠাৎ আমানের চোখ পড়ে একটা মূর্তির দিকে, যার দুপাশে দুটো কলসি রাখা। তবে এক পাশে 7টা কলসি আর এক পাশে 8টা কলসি। আমান তখন বুঝতে পারে এখানেই সেই অস্থিটা রাখা হয়েছে। সে সাবধানে অস্থি বাইরে বের করে নিয়ে আসে। তখনই মোহিনীর আত্মা এসে প্রফেসরের উপর ভর করে। সে আমানের কাছ থেকে ওই অস্থিগুলো কেড়ে নিতে চায়, কিন্তু প্রফেসর যেহেতু আত্মাদের নিয়ে গবেষণা করেছে তাই সে ওই আত্মাদেরকে কিছুক্ষণের জন্য আটকে রাখার চেষ্টা করে আর নিজেই জানালা দিয়ে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। প্রফেসর মারা যাওয়ার পর সেই আত্মা আবার ফিরে আসে আর আমানকে আটকানোর জন্য দরজা বন্ধ করে দিতে শুরু করে। কিন্তু দরজা বন্ধ হওয়ার আগেই আমান সৌভাগ্যবশত সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় শুভ ওই দরজার ওপাশেই রয়ে যায়। আমান শুভকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু দরজা তো খুলছেই না। তখন শুভ আমানকে পাঠিয়ে দেয় অস্থি বিসর্জন দেওয়ার জন্য, কিন্তু এটা মোটেও সহজ ছিল না। আমান একটা কাপড় দিয়ে সেই অস্থিগুলো শরীরের সঙ্গে বেঁধে নেয়, যাতে মোহিনীর আত্মা চাইলেও সেটা আমানের থেকে কেড়ে না নিতে পারে। এরপর আমান ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু কোনোভাবেই সেই দরজাটা খুলতে পারছে না। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা হাত এসে আমানের গলা চেপে ধরে। আমান নিজেকে বাঁচানোর জন্য পা দিয়ে দরজা খোলার চেষ্টা করে, আর ভাগ্যবশত দরজাটা খুলেও যায়। এরপর সেই হাত আমানকেও ছেড়ে দেয়। আমান কিছুটা স্বস্তি নিয়ে আবারও সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ তার সামনে একটা দরজা খুলে যায়। আমান সেই দিকে গেলে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর সে খেয়াল করে দুই পাশের জানালাগুলো নিজে থেকেই ভেঙে পড়ছে, আর সেই ভাঙা জানালার কাঁচগুলো আমানের শরীরে ঢুকে যাচ্ছে। বেচারা আমান তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করছিল, তবুও সে হার মানে না। সে কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসে। তার পুরো শরীর কাচের টুকরো দিয়ে কেটে গেছে, কিন্তু তবুও সে থামে না। সে ধীরে ধীরে পানির কাছে চলে আসে, কিন্তু মোহিনীর আত্মা তাকে এত সহজে তো অস্থি বিসর্জন দিতে দেবে না। আমান সেই অস্থি পানিতে ফেলবে তার আগেই মোহিনীর আত্মা আমানের ওপর হামলা করে, যার কারণে অস্থির কলসিটা মাটিতে পড়ে ভেঙে যায়। এতক্ষণে আমানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তারপরেও সে হাল ছাড়ে না। আমান সেখানে পানির একটা বাঁধ ভেঙে দেয়, যার কারণে সেই অস্থি পানিতে বয়ে চলে যায়। আর এরই সাথে মোহিনীর আত্মাও মুক্তি পেয়ে যায়, মানে ওই অভিশাপটা এখন শেষ হয়ে যায়। কিন্তু এসবের মাঝে আমানের অবস্থা এতটাই খারাপ ছিল যে সে আর পানি থেকে উঠতেই পারে না, যেন পানির অতলে তলিয়ে যাচ্ছে সে। তখনই শুভ এসে আমানকে পানি থেকে ওপরে উঠিয়ে নিয়ে আসে। অন্যদিকে কায়ার অপারেশনও সাকসেসফুল হয়েছে। সেই আত্মা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কায়া অনেক দ্রুত রিকভার করতে শুরু করে। এরপর কায়া সুস্থ হয়ে উঠলে কায়া আর আমান তাদের জীবনটাকে নতুনভাবে শুরু করে, যেখানে কোনো অভিশাপ নেই, নেই কোনো ভয়, আছে শুধু অকৃত্রিম ভালোবাসা। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।